আগেও দেখেছো, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন আমাদের বায়োকেমিক্যাল যে পাথওয়ে গুলো, লাইক আমাদের যে বডির ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, বিভিন্ন পাথওয়ে আছে তাই না, লাইক মেটাবলিক পাথওয়ে। একটা মেটাবলিক পাথওয়ের নাম বলো তো, যেগুলো ওই যে বললাম যে পড়ানো হয়ে গেছে তোমাদের, এখন তোমরা খুব ভালো লিঙ্ক করতে পারবা। এই মেটাবলিক পাথওয়ে গুলো কোথায় হয়? সেলের কোথায় হয়? সেলে হয় না, সেলের বাইরে হয়, কোথায় হয়? ছেলে হয়। হুম, তাতে রেসপন্স করো কেন তোমরা সবাই? হুম, বেশিরভাগ কিন্তু ইন্ট্রাসেলুলারলি হয় তাই না? এই এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারতেছো না এটা একটা সেল, তাই না? তারপরে সেলের ভিতরে কিন্তু আবার বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, কিছু কিছু পাথওয়ে আছে, কিছু কিছু মেটাবলিক পাথওয়ে আছে যেগুলো হচ্ছে যে উইদিন দা সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজমের ভিতরে হয়। কিছু কিছু পাথওয়ে আছে যেগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। আর এই দেখো যে তোমরা অলরেডি আমাদের ইয়েও তো পড়ে ফেলেছো, তোমরা মলিকুলার বায়োলজিও তো তোমরা পড়ে ফেলেছো, তাহলে এটাও তো তোমরা জানো যে এই ডিএনএ আরএনএ সিনথেসিস এগুলো কোথায় হয়? দিন দা নিউক্লিয়াস হয়, তাই তো? আর আমার প্রোটিন সিনথেসিসটা কোথায় হয়? প্রোটিন সিনথেসিস কোথায় হয় বলো তো? সাইটোপ্লাজম, রাইবোসোম। সাইটোপ্লাজমের ভিতরে হয়, তাই তো? রাইবোজোম, রাইবোজোমটাকে আমরা বলে থাকি প্রোটিন সিনথেসিসের কি বলে থাকি এটাকে বলো তো? প্রোটিন সিনথেসিসের রাইবোজোমকে কি বলি প্রোটিন সিনথেসিসের জন্য? ফ্যাক্টরি। প্রোটিন সিনথেসিসের ফ্যাক্টরিটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোমের ভিতরে এসে তারপর আলটিমেটলি প্রোটিনটা তৈরি হয়। তো এই এই ছবিটা আনার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের প্রথম দিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে বায়োকেমিস্ট্রি যদি তোমাকে ডিফাইন করতে বলে তাহলে তুমি কি বলবা? মানে বায়োকেমিস্ট্রি ইটসেলফ ইজ এ কেমিক্যাল বেসিস অফ লাইফ, মানে অল দ্য chemical reaction that occurring within our body include biochemistry, তাই তো? বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে যে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশন তোমার বডির ভিতরে কন্টিনিউয়াসলি হচ্ছে সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। এখন তোমাদের কি কোনো আইডিয়া আছে যে এই যে কেমিক্যাল রিয়াকশন যেগুলো, এইগুলো যখন হয়, কেমিক্যাল রিয়াকশন ঘটাতে গেলে একটা কিছু লাগে, সেটা কি জিনিস? বলো বলো, তাড়াতাড়ি বলো, চটপট বলো, আমরা চটপট ক্লাস শেষ এনজাইম করবো। না? একটা একটা কেমিক্যাল রিয়াকশন Enzyme. এমনি এমনি কি হয়, নাকি তার কোনো হেল্প লাগে কেমিক্যাল রিয়াকশনটা কে বাড়ায় দেওয়ার জন্য, এনহান্স করার Enzyme জন্য? লাগে। এনজাইম লাগে। তার মানে ক্যাটালিস্টের নাম শুনেছো তোমরা? ক্যাটালিস্ট, জি ম্যাম। জি মিস। হ্যাঁ, ক্যাটালিস্ট তার মানে হচ্ছে যে তোমার বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যারাই এরকম ক্যাটালিস্টের রোল প্লে করবে তাদেরকে আসলে আমরা এনজাইম বলে থাকি। আর ক্যাটালিস্টের কাজ কি বলো তো? ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট কি কাজ করে বলো? বিক্রিয়ার গতি নিজে বৃদ্ধি করবে অথবা হ্রাস অপরিবর্তিত করবে। থেকে ক্যাটালিস্টের তো একটা ডেফিনেশন আছে তাই না? কেউ জানো না? নিজে অপরিবর্তিত থাকে আর হ্যাঁ, নিজে অপরিবর্তিত থেকে একটা কেমিক্যাল রিয়াকশনের রেটটাকে Rate of অনেক বাড়ায় দেয়। rate. Rate of chemical reaction increased, but the substance itself will not change at the end of chemical reaction. Chemical reaction পর সে কিন্তু আনচেঞ্জ থেকে যায়। আমি তোমাকে এদেরকে এই ছবিটা দেখানোর উদ্দেশ্য এই যে আমার মনে হয় তোমরা এই পাথওয়ে গুলোর নাম একটু খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা পাথওয়ের সাথে অনেকগুলো কেমিক্যাল, মানে কি বলে যে সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশন কিন্তু ইনভলভ, মনে পড়ে? অ্যাজ ফর এক্সাম্পল গ্লাইকোলাইসিসের কথা চিন্তা করো। গ্লাইকোলাইসিসে কেমিক্যাল রিয়াকশন আছে না একটার পর একটা? প্রথমে কি হলো, গ্লুকোজ এন্ট্রি করলো, গ্লুকোজ এন্ট্রি করার পরে তারপরে কি হলো, গ্লুকোজ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ 6 ফসফেট। Phosphate. তাহলে হ্যাঁ, গ্লুকোজ 6 এই যে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হলো, কনভার্ট হওয়াটা কি একটা কেমিক্যাল রিয়াকশন না? ইটস আ কেমিক্যাল রিয়াকশন। তাহলে এই কেমিক্যাল রিয়াকশন যদি ঘটাতে যায় তাহলে এমনি এমনি কিন্তু ঘটবে না, কেউ কাউকে আসতে হবে, এসেও এখানে একটা ওয়ার্ক করতে হবে, মানে ওইটার রেটটাকে বাড়ায় দিতে হবে। এই যে রেটটা বাড়ায় দিচ্ছে যে সাবস্ট্যান্সটা এসে, সেটা হচ্ছে এখানে ক্যাটালাইসিসের রোল প্লে করতেছে। আর যেহেতু all these things are happening within the biological system, that's why it is called biocatalyst, আর all biocatalyst is actually enzyme। মানে বায়োলজিক্যাল সিস্টেমে যারাই এই ক্যাটালিস্ট হিসেবে কাজ করে তারাই হচ্ছে এনজাইম। তোমাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? জি মিস। তার মানে এনজাইম গুলো সবসময় মনে রাখবা যে এনজাইম গুলো কিন্তু মেইনলি ইন্ট্রাসেলুলার। তোমরা ওই যে অলরেডি তো পড়ে ফেলেছো এখন তাই না, একটা হচ্ছে প্লাজমা ফাংশনাল এনজাইম আর একটা হচ্ছে প্লাজমা নন ফাংশনাল এনজাইম।
কোনগুলোকে আমরা প্লাজমা নন ফাংশনাল এনজাইম বলি বলো তো একটু? এগুলো তোমাদের সব ভাইবার কোয়েশ্চেন। বলো প্লাজমা নন ফাংশনাল এনজাইম কোনগুলো? না কিন্তু ওরা কোথায় থাকে? প্লাজমার কেন প্লাজমা নন ফাংশনাল এনজাইম বলতেছে? আমার ইন্ট্রাসেলুলার এনজাইম। তারা সেলের ভিতরে থাকে, হ্যাঁ। দে আর অ্যাকচুয়ালি দে আর অ্যাকচুয়ালি উইদিন দ্য সেল। তার মানে হচ্ছে দে আর মেইনলি কনসেন্ট্রেটেড উইদিন দ্য সেল, তারা সেলের ভিতরে কনসেন্ট্রেটেড থাকে। এই যে এই রিয়াকশন গুলো যদি তোমরা দেখো তাহলে দেখো এই সব বললাম যে এই বিভিন্ন যে মেটাবলিক পাথওয়ে, এই মেটাবলিক পাথওয়ে মানে হচ্ছে সিরিজ অফ রিয়াকশন, এন্ড দ্যাট সিরিজ অফ রিয়াকশন যদি তুমি ঘটাতে যাও তোমার বডির ভিতরে তাহলে কি লাগবে? তোমার ক্যাটালিস্ট লাগবে। সেই ক্যাটালিস্ট গুলোকে আমরা বলতেছি এনজাইম। ঠিক আছে, তাহলে এই একটার পর একটা কাজকে এই এনজাইমের কাজই হচ্ছে যে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে এনহ্যান্স করা। এবং এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কোথায় হচ্ছে? সেলের ভিতরে হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, এই জন্যই কিন্তু এই ছবিটা নিয়ে আসে, সেলের ভিতরেই হচ্ছে। তার মানে এই জিনিসটা তোমরা ভুল করো না। তার মানে প্লাজমা নন ফাংশনাল এনজাইম, আমরা যখন জিজ্ঞাসা করি যে প্লাজমা নন ফাংশনাল এনজাইম গুলো কোথায় থাকে, অ্যাকচুয়ালি প্লাজমা নন ফাংশনাল হোয়ার দে আর সিচুয়েটেড, হোয়ার দে আর স্টে, কোথায় থাকে তারা? তো তোমরা এটা অনেক সময় বলতে পারো না, তাহলে এটা তো থাকবে কোথায়? ইন্টারসেলুলারলি। ইট ইজ ভেরি অবভিয়াস যে তারা অবশ্যই ইন্টারসেলুলারলি থাকবে, বিকজ তাদের কাজ কোথায়? তাদের কাজ হচ্ছে সেলের মধ্যে। দে can work within the cytoplasm or they can work within the mitochondria or within the nucleus, whatever it is, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সেলের ভিতরেই থাকতেছে। এই জন্য কিন্তু তোমাদেরকে সেলটা দেখানো। তাহলে সেলের ভিতরে যেহেতু তাদের কাজ, তাহলে তাদের বাইরে কোনো কাজ নাই। ওই জন্য বলা হয় যে প্লাজমা নন ফাংশনাল, মানে প্লাজমাতে ওদের কোনো কাজ নাই। ওদের কাজ কোথায়? ওদের কাজ হচ্ছে সেলের ভিতরে, মানে ইন্টারসেলুলারলি দে আর ফাংশনিং, বাট উইদিন দ্য প্লাজমা দে আর নন ফাংশনিং। যে জন্য এদেরকে বলা হয় যে প্লাজমা নন ফাংশনিং এনজাইম। বাট কেন এদেরকে জানার আমার প্রয়োজনটা কি বলো তো একটু? কেন আমি প্লাজমা নন, আমরা যে নর্মালি ডিজিজ এরা ডায়াগনোসিস কখনো করার কখনো সময় প্লাজমায় চলে আসে, তাহলে এটা অ্যাবনর্মাল কন্ডিশন। প্লাজমায় চলে আসবে কখন বলো তো? সেল লাইসিস হলে। সেল লাইসিস হলে। খুব খুবই, হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকজ তুমি দেখো একটা সেল মানে কি, তার বাইরে কি আছে? একটা সেল মেমব্রেন আছে। তো সে সেল মেমব্রেন ক্রস করে তো নর্মালি আসবে না, বিকজ তার কাজ কোথায়? মানে তার মেইন ফাংশন ইজ উইদিন দ্য সেল। সো সে সেলের ভিতরে থাকতে পছন্দ করবে, সে তো বাইরে আসতে পছন্দ করবে না, কারণ ওখানে তো তার কোনো কাজ নাই। যেখানে যার কাজ সে সেখানেই থাকবে। এখন কখন সে সেলের বাইরে চলে আসবে? যখন তার সেলের ভিতরে তার থাকার মতো তার কমফোর্টেবল এনভায়রনমেন্টটা যখন সে লস করবে, তখন লাইক সে এই সেলের, মনে করো সেল ড্যামেজ হয়ে গেল, সেল ড্যামেজ হলো, লাইসিস হলো, তখন সে এই সেল থেকে বের হয়ে আসবে। এবং এই সুযোগটাই কিন্তু আমরা নেই। এই সুযোগটা আমরা নেই মানে নর্মালি তাদের ব্লাডে থাকার কথা ছিল না, তাদের সেলে থাকার কথা ছিল। তাহলে ব্লাডে তাদের পরিমাণ খুবই কম থাকবে। এখন তুমি ব্লাড অ্যাসে করলা, তুমি ব্লাডে মেজার করলা ওই এনজাইমটা, ব্লাডে মেজার করে দেখলা যে ওই এনজাইমের পরিমাণটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, রাইজ অফ দ্যাট এনজাইম, স্পেসিফিক এনজাইম। তাহলে তখনই কিন্তু তোমার মনে কি হবে? তখনই কিন্তু তোমার মনে একটা সন্দেহ হতে থাকবে, দেয়ার মাইট বি সাম প্রবলেম উইদিন দা সেল। তাহলে এই সেলে কোনো প্রবলেম হয়েছে বলেই এই সেল থেকে এনজাইম গুলো বাইরে ব্লাডে চলে এসছে, বিকজ ব্লাডে তাহলে এদের পরিমাণ এত বেশি কেন? এবং আমরা জানি এই যে আইসো এনজাইম গুলো আমরা স্টাডি করে কি দেখি? আইসো এনজাইম মানে হলো যে তাদের ক্যাটালাইটিক ফাংশন সেম, বাট তারা স্ট্রাকচারালি ডিফারেন্ট হওয়ার কারণে তারা এক একটা অর্গানে হাই কনসেন্ট্রেশনে থাকে। সো দে আর অর্গান স্পেসিফিক। তখন আমরা এই আইসো এনজাইম গুলো স্টাডি করে কি কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আসলে আমার কোন অর্গানটা রাইট নাও এফেক্টেড। এই মুহূর্তে আমি ফর এক্সাম্পল, আমরা অনেক সময় ল্যাকটেড ডিহাইড্রোজিনেজ, তোমরা জানো যে এটা 5টা আইসোফর্ম আছে। তাহলে এটা কিন্তু এক একটা অর্গানে এর কনসেন্ট্রেশন এক এক রকম থাকে, মানে মানে এক একটা আইসোফর্মের কনসেন্ট্রেশন এক একটা অর্গানে বেশি থাকে। তো এখন আমি কোনো কারণে কারোর মনে করো লিভার ডিজিজ হয়েছে, তাহলে একটা আইসোফর্ম বেড়ে যাবে, অথবা কারো মাসেল ডিজিজ হয়েছে, সেক্ষেত্রে আরেকটা আইসোফর্ম বেড়ে যাবে। তোমরা জানো যে আমরা এই যে কিছু আছে না কার্ডিয়াক মার্কার গুলো দেখি কিন্তু আমরা কি করি? এই যে ডিজিজ ডায়াগনোসিস করি, বিকজ আমরা জানি যে এই যে CK2 যেটা
ক্রিয়েটিন কাইনেজ বা ক্রিয়েটিন ফসফোকাইনেজ CK2 যেটা, সেটা হচ্ছে কার্ডিও স্পেসিফিক। এই এনজাইমটা কার্ডিয়াক মাসলে সবচেয়ে বেশি থাকে। তাহলে কার্ডিয়াক সেল যদি ড্যামেজ হয় তাহলে ওরা কি করবে, তখন আর সেলের ভিতরে বেশি থাকবে না, বাইরে বেশি চলে আসবে, ব্লাডে চলে আসবে। তাহলে ব্লাডে ওর পরিমাণ বেড়ে যাবে, সেটা দেখে কিন্তু আমরা ডিজিজ ডায়াগনোসিস করি, মানে তার মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে কিনা, কার্ডিয়াক মাসল সেল ড্যামেজ আছে কিনা, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি। তাহলে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এনজাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এনজাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কেন এনজাইম জানতে হবে, এখন যদি তুমি বুঝছো তাহলে তুমি একটা ইন্টারেস্ট ফিল করবা এনজাইমটা পড়ার জন্য, আদারওয়াইজ মনে হবে যে দূর কেন পড়বো এটা। ওকে, আচ্ছা, এটা একটু তোমাদেরকে দেখাতে চাই যে দেখো, তোমার এই যে আমার আমরা সবসময় বলে থাকি যে লাইফ বিগিনস উইথ এ সেল, একটা সেল থেকেই তো আমার জীবন শুরু হয়ে যায়, তাই না? এখন তুমি খেয়াল করে দেখো যে আমার লাইফের আসলে সেলের ভিতরে যে প্রসেসটা চলতে থাকে সেটাই কিন্তু আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার লাইফকে। আমরা জানি যে হচ্ছে গ্লুকোজ হচ্ছে যে ইউনিভার্সাল ফিউয়েল, মেটাবলিক ফিউয়েল। তো এই গ্লুকোজ সেলের ভিতরে এই জাস্ট পাথওয়ে গুলো একটু দেখা যাচ্ছে যে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকলো, এই গ্লাইকোলাইটিক পাথওয়েতে যখন যাবে, এই যে গ্লাইকোলাইসিস পাথওয়ে চলতে থাকে, তো অনেকগুলো স্টেপে, তোমরা জানো যে 10টা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপেই কিন্তু বিভিন্ন এনজাইম এসে কাজ করে আলটিমেটলি যেটা তৈরি হলো এন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে যে তোমার পাইরুভেট অ্যারোবিক কন্ডিশনে আর ল্যাকটেট হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে। এই পাইরুভেটটা আলটিমেটলি দেখো এটা কোথায়, এটা সাইটোসলের ভিতরে হয়, তারপর এটা কোথায় চলে গেল, মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার পরে কিন্তু আমাদের মেইন এটিপি কিন্তু জেনারেট হয় মাইটোকন্ড্রিয়াতে। তোমরা এটা জানো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের, যেটাকে আমরা রেসপিরেটরি চেনও বলে থাকি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও বলে থাকি, এখানে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। তার মানে আমার বডির যে মেটাবলিক ফিউয়েল গুলো আছে সেইগুলো আমার সেলের ভিতরে ঢুকে বিভিন্ন মেটাবলিক পাথওয়ের মাধ্যমে যে আলটিমেটলি তোমার বডিতে কি কি প্রডিউস করে, আমরা গতদিন আলোচনা করেছিলাম 3টা জিনিস প্রডিউস করে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এটিপি। আমরা এটিপি কে কি বলে থাকি, এটিপি কে বলে থাকি হচ্ছে এনার্জি কারেন্সি অফ দ্য সেল। মানে তোমার চলাফেরা করার জন্য, তোমার ডেইলি লাইফ লিড করার জন্য যেমন টাকা পয়সা লাগে, সেরকম একটা সেলের মানে তোমার সার্ভাইভালের জন্য যেমন টাকা লাগে, কারেন্সি লাগে, সেরকম একটা সেলের সার্ভাইভালের জন্য যেটা লাগে সেটা হচ্ছে এটিপি। এটিপিটাই হচ্ছে ওর কারেন্সি। তো সেই এটিপিটা আসবে কোথা থেকে? এটিপি কিন্তু আসেই হচ্ছে, আমরা জানি যে এই যে গ্লুকোজ, তারপরে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে খুব কম, এটা আমরা জানি। তো আলটিমেটলি এই আমি একটা পাথওয়ে দেখালাম যে এই যে পাথওয়ে গুলো, এগুলো আলটিমেটলি এই ঘটনাগুলো ঘটে কোথায়, ঘটনাগুলো সবই ঘটে হচ্ছে উইদিন দা সেলের ভিতরে। তাহলে আমার এই এনজাইম গুলোর কাজ কিন্তু সেলের ভিতরে, এই জিনিসটা মাথায় রেখে তারপরে চলো আমরা আগাতে থাকি। আমরা আজকে এই 6 নাম্বার আইটেম, এটা তোমাদের 6 নাম্বার আইটেম তাই না, কার্ড 1-এর 6 নাম্বার আইটেম। 6 নাম্বার আইটেমে এই জিনিসগুলো আছে, এতগুলো জিনিস আছে, এগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো। তো তোমাদের এই যে তোমরা হলো যে এনজাইম ডেফিনেশন, ক্লাসিফিকেশন, তোমাদের এনজাইম ডিফাইন করতে বলা হয়, এটা রিটেনেও যেমন আসে, ভাইভাতেও হামেশা জিজ্ঞাসা করা হয়, আর এনজাইমের ক্লাসিফিকেশন তোমাদের খুবই আসে রিটেনে। তার সাথে হচ্ছে তোমাকে এনজাইমের এই ক্লাসিফিকেশনের সাথে সাথে ওই এনজাইমের যে ক্লাসিফিকেশন, যেটা তোমরা জানো যে আইইউবি ক্লাসিফিকেশন বা আইইউবিএমবি ক্লাসিফিকেশন, যেটা সেটা যে 6টা যে 6 ভাগে যে ভাগ করা হয়েছে, ওটা কিন্তু ক্রোনোলজিক্যালি বলতে পারতে হয়। ভাইভাতে একটু আমরা কমই ধরি, বাট এটা রিটেনে প্রায় আসে। তারপরে অনেকে আবার ভাইভাতেও জিজ্ঞাসা করে, তো এটা আমাদের জানতে হবে। এছাড়াও তোমার কি কি ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে, বা এটার একটা ইম্প্যাক্ট আছে এনজাইমেটিক অ্যাক্টিভিটির উপরে, কি কি ফ্যাক্টর, তার ভিতরে 2-একটা ফ্যাক্টরের নাম বলো তো, বলো। টেম্পারেচার, টেম্পারেচার, ভেরি গুড, টেম্পারেচার। আরেকটা কতদিন, pH, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি concentration of ইম্পর্টেন্ট। substance. concentration of substance. হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু টেম্পারেচার, পিএইচ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পিএইচ কেন ইম্পর্টেন্ট বলো তো? কতদিন পিএইচ পড়াইছে তো ওই জন্য একটু জিজ্ঞাসা করছি। প্রোটিন সিগনেচার করে ফেলে, কারণ এনজাইম তো বেশিরভাগ প্রোটিন। হ্যাঁ, অল এনজাইমস আর প্রোটিন, এক্সেপশন হচ্ছে একটাই এক্সেপশন, সেটা হচ্ছে রাইবোজাইম, এক্সেপ্ট রাইবোজাইম।
তো এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। একটা ছাড়া বাকি অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার, এটা মনে রেখো যে অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার এক্সেপ্ট রাইবোজোম, রাইবোজোম ছাড়া বাকি সব এনজাইম হচ্ছে প্রোটিন ইন নেচার। তাহলে আমার যেহেতু পিএইচ এর সাথে প্রোটিনের সাথে এই যে পিএইচ এর একটা রিলেশনশিপ আছে, তাহলে আমার প্রোটিন গুলো কি হয়ে যায়, ডিন্যাচার্ড হয়ে যায়। তার তার মানে তার যে নর্মাল কনফিগারেশন যেটা, সেটা চেঞ্জ হয়ে যায়। তার টারশিয়ারি যে স্ট্রাকচার, আমরা জানি একটা প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আর তখন হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্মে থাকতে পারে না। এছাড়া আমরা কোএনজাইম, কোফ্যাক্টর এগুলো সম্পর্কে জানবো। আর আইসোএনজাইমের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোএনজাইম গুলো বলো তো, কোএনজাইম গুলো দু একটা কোএনজাইমের নাম বলো তো, বলো কোএনজাইমের নাম বলো দু একটা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই তোমরা অনেকেই শাহরিয়ার হৃদয় বলো, শাহরিয়ার হৃদয়, ম্যাম শাহরিয়ার এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স গুলা। অল ভিটামিন বি। হ্যাঁ, আমরা তোমাদের এই কোশ্চেনটা করি যে আচ্ছা বলো তো, ভিটামিন বি কমপ্লেক্স কে যদি তুমি এক কথায় বল, এর কাজ বলো, তাহলে কি বলবা? তাহলে এক কথায় এর কাজ হচ্ছে যে এরা অল ভিটামিন বি কমপ্লেক্স বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ কোএনজাইম, তাই না? নাম বলো তো একটা নাম বলো, একটা নাম বলো enzyme। ম্যাম যেমন হচ্ছে রিবোফ্লাভিন ম্যাম। রিবোফ্লাভিনের এই এনজাইমেটিক ফর্মটার নাম জানতে চাচ্ছি। ম্যাম এটা হচ্ছে এফএডি। এফএডি, তাই না? জি ম্যাম। ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তাই তো? এফএডি, এফএমএন এরা কোথায় কাজ করে, কোন জায়গায় কাজ করে মনে আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। অক্সিডেশন রিডাকশন, ইয়েস, অক্সিডেশন রিয়াকশনে তারা কাজ করে। তো এদের বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স গুলো। এখন একটা জিনিস দেখো, আমরা বলেছি যে এটা হচ্ছে প্রোটিন ইন নেচার হয়, তাই তো? আমাদের এনজাইম গুলো প্রোটিন ইন নেচার হয়। একটা এনজাইমের যদি স্ট্রাকচারের কথা তুমি চিন্তা করো, তাহলে কি হবে? সেটা হচ্ছে যেরকম একটা প্রোটিন স্ট্রাকচার থাকবে, এটা মনে করো টারশিয়ারি স্ট্রাকচার। প্রথমে হচ্ছে প্রাইমারি, প্রোটিনের একটা প্রাইমারি স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে লিনিয়ার চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রথমে একটা প্রাইমারি স্ট্রাকচার তৈরি হলো, এরপর সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার মানে এই এই অ্যামাইনো অ্যাসিডের যে একটা পলিপেপটাইড চেইন, এটাকে নিজেদের ভিতরে যে একটা ইন্টারনাল বন্ডিং তৈরি করলো, সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে যখন এটার 3 ডিমেনশনাল যে শেপটা চলে আসলো, সেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে এটা মনে করো এই টারশিয়ারি স্ট্রাকচার। আর সব প্রোটিনে তো কোয়াটারনারি স্ট্রাকচার থাকে না, তোমরা জানো। তাহলে এটা হচ্ছে প্রোটিন, কিন্তু প্রোটিন তার সাথে অবশ্যই একটা কোএনজাইম বা কোফ্যাক্টর থাকতে হবে। আর তার একটা অ্যাক্টিভ সাইট থাকে, একটা সাবস্ট্রেট এসে সেখানে বসে, আলটিমেটলি প্রোডাক্টে কনভার্ট হয়। এখন দেখো তো, এনজাইম সে নিজের সম্পর্কে একটা, আমি এই জিনিসটা নিয়েছি, উক্তিটা নিয়েছি হচ্ছে সত্যনারায়ণের বই থেকে। আমার সত্যনারায়ণের বইয়ের কিছু কিছু জিনিস খুব ভালো লাগে, তার ভিতরে এই জিনিসগুলো অনেক সময় যে কোনো চ্যাপ্টারে দেখো শুরুতে সে নিজের সম্পর্কে একটা কিছু বলে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি এটা নিয়ে আসতে। যেমন এনজাইম বলতেছে যে উই আর দ্য ক্যাটালিস্ট অফ লিভিং ওয়ার্ল্ড। আসলে তো হচ্ছে যে আমরা বলে থাকি যে এনজাইম গুলো হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, মানে দে প্লে দ্য রোল অফ ক্যাটালিস্ট উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে তারা এই ক্যাটালিস্টের রোলটা প্লে করে। প্রোটিন ইন নেচার, ভেরি স্পেসিফিক ইন অ্যাকশন। তোমরা হচ্ছে যে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, ওখানে তোমরা দেখতে পাবা যে অ্যাকশনটা ভেরি স্পেসিফিক, বিকজ তারা যে এনজাইম যে সাবস্ট্রেটের জন্য তৈরি, তার সাথে শুধু সে ম্যাচ করবে। খুব র্যাপিড এবং অ্যাকুরেট হয়। সাইজটা যদিও বড়, বাট ওই যে একটু আগে দেখাই আসলাম তোমাদেরকে, ওই জন্যই যে তার একটা স্মল অ্যাক্টিভ সাইট থাকে বা অ্যাক্টিভ সেন্টার থাকে, সেখানে আসলে সাবস্ট্রেটটা এসে হচ্ছে যে করে, বাইন্ড করে। কিন্তু আমরা এটাকে হাইলি মিসইউজ করি ফর ডিজিজ ডায়াগনোসিস ইন দ্য ল্যাব। মূল কথা হচ্ছে যে আমরা এনজাইম সম্পর্কে এই জন্য আমাদের খুব ভালো আইডিয়া রাখতে হবে যে তোমরা ডাক্তার হওয়ার পরে যেন তোমরা এই ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে আননেসেসারি এনজাইমকে অ্যাবিউজ না করো, মিস ইউজ না করো। আসলে তোমার সত্যি ওই ডিজিজের সাথে একটু রিলেভেন্ট কিনা, এই এনজাইম স্টাডি করাটা রিলেভেন্ট কিনা, এটা দেখে তারপরে তুমি ডিসিশন নিবা
যে তুমি এই এনজাইম অ্যাসেটা করাবা কি করাবা না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আস্তে আস্তে আগাই। দেখো, একটা এনজাইম যদি আমি ডিফাইন করতে বলি তাহলে কিভাবে ডিফাইন করবা বলো? ডিফাইন করো, এনজাইমকে ডিফাইন করো, করো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা ইন্টারেক্টিভ সেশন করার জন্য। Sir, biocatalyst that alters chemical reaction and remains unchanged chemically at the end of the at the end of the reaction। reaction. আচ্ছা, ভেরি গুড, একদম পারফেক্ট কথাই বলেছো। এনজাইম গুলো হচ্ছে বায়োক্যাটালিস্ট, তারা হচ্ছে প্রোটিন ইন নেচার, এবং তারা কি করে, যে কোনো কেমিক্যাল রিয়াকশনের রেটটাকে ইনক্রিজ করে বা ভেলোসিটিটাকে ইনক্রিজ করে দেয় উইদাউট ইটসেলফ বিং চেঞ্জ এট দ্য ওভারঅল প্রসেস। ওই প্রসেস, তার মানে কি, এখানে যদি তুমি এই জিনিসটার কথা চিন্তা করো, এটা একটা সাবস্ট্রেট আর এটা হচ্ছে একটা এনজাইম, তাহলে এনজাইম সাবস্ট্রেটটা এসে, সাবস্ট্রেট মানে হচ্ছে এনি সাবস্টেন্স অন হুইচ এনজাইম উইল ওয়ার্ক, যার উপরে এনজাইম কাজ করবে সেটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এই সাবস্ট্রেটের উপরে তো এনজাইম কাজ করবে, কিন্তু কি হবে এট দ্য এসে তারপর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে এট দ্য এন্ড, মানে শেষ হয়ে গেল, এই রিঅ্যাকশনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে দেখো একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। কিন্তু এখানে দেখলে তুমি বুঝবা এই আগে এনজাইমের যেমন চেহারা ছিল পরে একই রকম আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি মিস। দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে দেখো এনজাইমের আগের চেহারা এবং পরের চেহারা মিলায় দেখো একই আছে। সে কিন্তু নিজে কিন্তু আনচেঞ্জ থেকে গেল, তাই না? একটু চেঞ্জ হয়নি তার। মাঝখান থেকে কি হয়ে গেল, আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এইটা দেখে কি মনে হয় তোমাদের? কি ছবিটা দেখে দুইটা মলিকুল একসাথে বন্ড দিয়ে বাঁধা আছে, জিনিসটা কি হতে পারে? তো দেখি তোমাদের কিছু কিছু ঝালাই করতেছে তো, কারণ এটা তো সুক্রোজের মতো ক্লাস। কি? হ্যাঁ, সুক্রোজের মতো লাগছে। সুক্রোজ, ভেরি গুড। কে বললা রে বাবা? আদনান। সুক্রোজ। আচ্ছা, সুক্রোজও হতে পারে। তারপরে বলো, মানে এখানে হচ্ছে যে সুক্রোজ যদি হয় তাহলে এর ভিতরে কি কি আছে? গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। তোমরা যদি অন্য মেডিকেল স্টুডেন্টরাও থেকে থাকো তাহলে প্লিজ তোমরা একটু রেসপন্স করো। আচ্ছা, এটা সুক্রোজ হতে পারে। আর কি কি হতে পারে বলো তো? আমাদের ডাইস্যাকারাইড আর কি কি আছে? ল্যাকটোজ হতে পারে। ল্যাকটোজ হতে পারে, ম্যালটোজ হতে পারে। ভেরি গুড। তাহলে এটা কি গ্লুকোজ? ইজ ইট গ্লুকোজ? ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ? হ্যাঁ, এটা কি হেক্সোস glucose? ম্যাম, হেক্সোস বললে একবার হয়ে যায়। না, এটা না, আমি বলতে চাচ্ছি কি, এটা কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ নাকি? একটু আগে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তো মনোস্যাকারাইড। ওয়ান আমি এটা মলিকিউল। হ্যাঁ, ওয়ান মলিকুল। কিন্তু এখানে দেখো দুইটা মলিকুল আছে, তাই না? দুইটা মলিকুল আছে মানে এটা তাহলে আমাদের ধরে নিতে হবে কি, ডাইস্যাকারাইড। এটা একটা ডাইস্যাকারাইড। তাহলে একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইড, এই দুইটা একসাথে লেগে থাকলো, এই বন্ডটাকে কি বন্ড বলে বলো তো? গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডিক বন্ড। ভেরি গুড। তার মানে এই এনজাইমটা, এই এটা যদি তুমি মনে করো সুক্রোজ হয় তাহলে এই এনজাইমটার নাম সুক্রেজ। তাহলে কিন্তু এটার জন্য স্পেসিফিক। এইটা যে অন্য ল্যাকটোজকে ভাঙবে না, মাল্টোজকে ভাঙবে না, তাই না? এই জন্য আমরা বলে থাকি যে দে আর ভেরি সাবস্ট্রেট স্পেসিফিক। আচ্ছা, তাহলে এইখানে এই বন্ডটাকে ভাঙবে। এই বন্ডটা তুমি যদি এমনি রেখে দিতা ভাঙতো, বাট অনেক টাইম লাগতো। তাহলে সেই জন্য আমরা যদি একটা এনজাইম এখানে আসে তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি এটাকে মানে ব্রেক করে দিল আর কি, খুব একটা স্ট্রেস দিয়ে ওটাকে ভেঙে দিয়ে আলাদা করে দিল। দেখো আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম দুটো আলাদা আলাদা। সে নিজে ইটসেলফ বিং আনচেঞ্জড, সে নিজে কিন্তু আনচেঞ্জ থেকে গেল। ওকে, তাহলে এনজাইমের অনেক বড় সুবিধা। আচ্ছা, কোন ধরনের এনজাইম এইটা? আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি যে হুইচ ওয়ান ইট ইজ। এটা কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ? কোনটা কি হতে পারে? সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ, এটা হতে পারে। বিকজ এখানে দুইটা মলিকুল আছে, তাই তো? আর আমরা সুক্রোজ যদি ভাঙি, সুক্রোজ ভেঙে কি পাবো? গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। পাবো, তাই তো? সুক্রোজ কি তোমরা কখনো খেয়েছো সুক্রোজ? জি মিস, খেয়েছি। টেবল সুগার। টেবিল সুগার। হ্যাঁ, তোমাদের কিন্তু ভাইবা বোর্ডে আমি সুক্রোজ দিয়ে রাখি, সব সময় চিনি দিয়ে রাখি। আমি জিজ্ঞাসা করি এটা কি জিনিস,
তো এটা হচ্ছে টেবিল সুগার, বায়োকেমিক্যাল নেম কি হবে? সুক্রোজ। এটা কি ধরনের কার্বোহাইড্রেট? সুক্রোজটা হচ্ছে কি ধরনের কার্বোহাইড্রেট বলো? ডাইস্যাকারাইড। 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 ভাঙলে কি পাবো? গ্লুকোজ এন্ড গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। fructose। আচ্ছা, এখন দেখো এইটাই যখন তোমার বডির ভিতরে ভাঙে, উইদিন ইউর বডি, তোমার ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে যখন ভাঙে, তখন এরকম একটা এনজাইম চলে আসে। মনে করি সুক্রোজ, এটা সুক্রোজ হতে পারে, ল্যাকটোজ হতে পারে, সেটা এরকম একটা এনজাইম আসলো, এসে লেগে এটাকে ভেঙে ফেললো। হ্যাঁ, এখন এই যে এই এনজাইম গুলোকে তাহলে তুমি কোন ধরনের এনজাইম বলবা বলো তো? এনজাইমের যে ক্লাসিফিকেশন আছে তার ভিতরে এটা হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম। আমরা জানি যে আমাদের এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের মোস্ট অফ দ্য এনজাইম আর হচ্ছে হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম। ভেরি গুড। হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম বলতে কি বুঝো? এই যারা একটু জোরে বলো, যারা মানে লিসিস, মানে তুমি যেটা বলে পানির উপস্থিতিতে হাইড্রোলিসিস, মানে আমি পানি লাগে, ওয়াটার লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে ওর প্রোনাউন্সিয়েশনটা আমি তো আসলে তোমাদের মধ্যে এত ভালো প্রোনাউন্সিয়েশন পারি না, কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আমি তো হাইড্রোলাইসিসই বলি। লাইসিস মানে হচ্ছে ভাঙা, ভেঙে ফেলা। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, তার মানে ওয়াটারের প্রেজেন্স, এটাকে ভাঙতে হবে। ওয়াটারের প্রেজেন্সে না, ওয়াটারকে এইটার ভিতরে যখন ভাঙবে তখন 1 মলিকুল অফ ওয়াটারকে কি করে দিবে? অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন করলে তাহলে ভাঙবে। খেয়াল করে এই পরে তোমাদেরকে একটা ছবিতে দেখাবো যে যখন এটা তৈরি হয় তখন 1 মলিকুল অফ ওয়াটার বের হয়ে যায় না, যখন এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়, মনে আছে? গ্লাইকোসাইডিক বন্ড যখন তৈরি হয় তখন 1 মলিকুল অফ ওয়াটারকে আমরা রিমুভ করে দেই। তাহলে রিমুভ করে দিলাম, ওকে বের করে দিলাম। আমি আবার ওই জিনিসকে তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এটাকে আবার আমাকে অ্যাড করতে হবে, তাই না? এই জন্য আমার এখানে ওয়াটার অ্যাড করতে হয়। আর হাইড্রোলাইসিস মানে হচ্ছে যে ব্রেকডাউন বাই অ্যাডিশন অফ ওয়াটার। ওয়াটার অ্যাড করে তুমি ব্রেকডাউনটা করতে হবে। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন অফ এনজাইম অ্যাক্টিভিটি, এটা জাস্ট এমনি একটু দেখাইছি, তোমাদের একটু আগেই দেখেছো যে তার হচ্ছে যে একটা স্পেসিফিক অ্যাক্টিভ সাইট থাকে, যেখানে হচ্ছে যে আমরা বলে থাকি হচ্ছে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। সেই সাবস্ট্রেট বাইন্ডিং সাইটে যে সেটা লাগবে, লাগার পরে মানে অনেকটা হচ্ছে আমরা তালার চাবি, মানে লক এন্ড কি থিওরি, লক এন্ড কি থিওরি তোমরা পড়েছো তো বোধহয়, তাই না? তার মানে এইটাকে যদি তুমি মনে করো কি সাবস্ট্রেটটা হচ্ছে কি, তাহলে এইটার সাথে এই এনজাইমের যে একটা অ্যাক্টিভ সাইট যেটা থাকে সেটা একই সাথে এই লকের এই জায়গাটা কম্পিটেবল হতে হবে, তাহলে এটা এটার সাথে ফিট করবে। তাহলে এটা ফিট করলো, একটা কমপ্লেক্স তৈরি করলো, আলটিমেটলি কিন্তু দেখো প্রোডাক্ট তৈরি হয়ে বের হয়ে চলে গেল, উইদাউট এনি চেঞ্জ অফ এনজাইম।